নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদেরকে দীপাবলির গল্প বলবো। দীপাবলি নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কোন বইয়ের কথা আজকে বলতে যাচ্ছি। সমরেশ মজুমদারের লেখা সাতকাহনের কথা বলবো আজকে। বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। এই বইটার দুটো খণ্ড রয়েছে, কিন্তু বর্তমানে বইটা অখণ্ড হিসাবেও পাওয়া যায়। অখণ্ড বইটির বর্তমান মূল্য হচ্ছে 900 টাকা, আর এর মোট পাতার সংখ্যা হচ্ছে 732। এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র তার নাম হচ্ছে দীপাবলি। দীপাবলি নামটা শুনলেই কিন্তু আমাদের মনে আসে অন্ধকারের বিরুদ্ধে লড়াই। এই যে আমাদের গল্পের যে দীপাবলি, যে কেন্দ্রীয় চরিত্র, তারও কিন্তু সারাটা জীবন ধরে, তার জন্ম থেকে সারা জীবন ধরে সে কিন্তু লড়াই করে গেছে অন্ধকারের বিরুদ্ধে। দীপাবলির জন্মের সঙ্গে সঙ্গেই তার মায়ের মৃত্যু ঘটে এবং তার বাবা তার অস্তিত্বকে অস্বীকার করে তাকে ছেড়ে চলে যায়। তখন এই সদ্যজাত শিশুটিকে বুকে আঁকড়ে ধরে তার মাসি এবং মেসো অঞ্জলি এবং অমরনাথ। তারাই তাকে সন্তান স্নেহে বড় করতে থাকে। আর এই দীপাবলিও কিন্তু এই অঞ্জলি এবং অমরনাথকেই সারা জীবন তার মা বাবা হিসেবেই মেনে এসেছে। জলপাইগুড়ির এক চা বাগানে দীপাবলি তার মা, বাবা, ঠাকুমা এবং 2 ভাইয়ের সঙ্গে থাকে এবং সেখানেই সে ক্রমশ বড় হয়ে উঠছে। কিন্তু দীপাবলির এই কাহিনী লেখক লিখেছেন এমন সময়, সেটা হচ্ছে 50-এর দশক, যে সময় ভারতবর্ষ স্বাধীন তো হয়েছে, কিন্তু সেই সময় আমাদের মনের মধ্যে অনেক সংস্কার, গোঁড়ামি সব কিছুই রয়ে গেছিল। সেই সময় কিন্তু গৌরীদান প্রথারও প্রচলন ছিল। সেজন্য মাত্র 11 বছর বয়সে দীপাবলিকে এক ধনী পরিবারের একমাত্র পুত্র অতুলের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। অতুল ছিল কিন্তু প্রথম থেকেই অসুস্থ এবং মৃতপ্রায়। এই মৃতপ্রায় ছেলেটির সাথেই দীপাবলিকে বিয়ে দেওয়া হয় এবং বিয়ের 2 দিন পরে, অর্থাৎ বৌভাতের পরের দিনই এই অতুল মারা যায় এবং মাত্র 11 বছর বয়সেই বিধবা হয় দীপাবলি। যে বয়সে একটি মেয়ে বিয়ে কি জিনিস সেটাই সে তখনও ভালো করে বুঝতে পারে না, সেই সময় সে বিধবা হয়ে যায়। কিন্তু একজন হিন্দু বিধবা নারীর যে কর্তব্য, যে কঠোর জীবনযাপনের মধ্যে দিয়ে সেই সময় নারীদেরকে চলতে হতো, বিধবা নারীদেরকে, দীপাবলিকেও কিন্তু সেই জীবন বেছে নিতে হয়, বেছে নিতে বাধ্য হয় সে। তার ঠাকুমা মনোরমা, তিনিও ছিলেন একজন হিন্দু বিধবা নারী এবং বাপের বাড়িতে সেই ঠাকুমার সঙ্গে থেকেই কঠোর বৈধব্য জীবন পালন করতে বাধ্য হয় দীপাবলি। কিন্তু ছোটোবেলার থেকেই দীপাবলি পড়াশোনাতে ভীষণ ভালো। সে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল এবং তার প্রথম থেকে একটা অ্যাম্বিশন ছিল সে খুব ভালো পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে খুব বড় একটা সরকারি চাকরি করবে। সেই স্বপ্নটা ছোটোবেলা থেকেই তার মনের মধ্যে ছিল এবং এর জন্য দায়ী ছিল রমলা সেন নামে একজন মহিলা, যিনি ছিলেন একজন কলেজের অধ্যাপিকা। তিনি ছিলেন দীপাবলির কাছে একজন অনুপ্রেরণা। এছাড়াও দীপাবলির শিক্ষক সত্যসাধন বাবু, তিনিও দীপাবলিকে নানান রকমভাবে ইন্সপায়ার করেছিলেন পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাঝপথে এই যে তার জীবনে একটা ঘটনা ঘটে গেল, অর্থাৎ তার এই যে বিয়ে এবং 2 দিনের মধ্যে বিধবা হয়ে বাপের বাড়িতে ফিরে আসা, সেটা কিন্তু দীপাবলির জীবনে একটা বড় প্রভাব ফেলেছিল এবং সেই প্রভাবটা কিন্তু সারা জীবন তাকে পিছু তাড়া করে বেরিয়েছে। কিন্তু দীপাবলি যেহেতু অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল এবং তার স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় কিছু হওয়ার, সেজন্য সে পড়াশোনাটাকে আঁকড়ে ধরলো এবং ক্রমশ সে তার চা বাগানের স্কুলের থেকে পাশ করে মফস্বলে গেল পড়াশোনা করতে। সেখান থেকে পড়াশোনা করার পর সে গেল কলকাতা শহরে কলেজে পড়াশোনা করতে। কলকাতার কলেজে পড়াশোনার সঙ্গে সঙ্গে সে কিন্তু চাকরির পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে থাকে। এই কথাগুলো এত সহজে আমি বলে ফেললাম, এই জিনিসগুলো কিন্তু দীপাবলির জন্য খুব একটা সহজ ছিল না, কারণ চা বাগান থেকে বেরিয়ে মফস্বলে এবং সেখান থেকে কলকাতাতে এসে যে পড়াশোনা করেছে দীপাবলি, সম্পূর্ণ কিন্তু সে নিজে একা করেছে। তাকে হস্টেলে থেকে পড়াশোনা করতে হয়েছে এবং তখন থেকেই তার লড়াইয়ের শুরু। তার জীবনে যে একটা কলঙ্কময় অধ্যায় ঘটে গেছে তার 11 বছর বয়সে, সেই কলঙ্ক কিন্তু সারা জীবন তাকে তাড়া করে বেরিয়েছে এবং তার এই পড়াশোনা করার সময় কলেজে সব সময় কিন্তু তাকে এই ঘটনাটা তাড়া করে বেরিয়েছে। বারবারই তার সামনে এসে দাঁড়িয়েছে, তার পথ আটকে দাঁড়িয়েছে। কিন্তু দীপাবলি তার মনের জোরে সমস্ত বাধা পেরিয়ে এসেছে। যে সময়ের কথা বলছি সে সময় মেয়েদের পড়াশোনাও কিন্তু খুব একটা সহজ ছিল না। যদিও মেয়েদের জন্য কলেজ তৈরি হয়েছিল, কিন্তু দীপাবলি কলকাতাতে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করত। এটা একটা কো এডুকেশনাল কলেজ ছিল এবং সেখানে ছেলে মেয়েরা একসাথে পড়াশোনা করত। এছাড়া মফস্বলেও যেখানে দীপাবলি পড়াশোনা
করেছে, সেখানেও ছেলেমেয়েরা একসাথে কলেজে পড়াশোনা করেছে। এবং সেখানে পড়তে গিয়ে আমরা দেখতে পাই যে মেয়েরা ওখানে কমন রুমে সবসময় বসে থাকতো। যখন প্রফেসর ক্লাস নিতে যেতেন, প্রফেসরের সঙ্গে সঙ্গে তারা পেছনে পেছনে যেত এবং ক্লাসে গিয়ে বসতো। আবার ঠিক ক্লাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রফেসরের সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে চলে আসতো, আবার কমন রুমে এসে বসতো। মানে ওখানে যে ক্লাসে অন্য ছেলেরা ছিল, সেই ছেলেদের সাথে মানে কথা বলা একটা খুবই গর্হিত কাজ ছিল মেয়েদের জন্য। সেজন্য তারা মানে তাদের সাথে কথা বলা তো দূরের কথা, তাদের দিকে তাকিয়েও দেখতো না। কিন্তু দীপাবলি তো প্রথম থেকে একটু প্রতিবাদী চরিত্রের মেয়ে ছিল। সে কিন্তু এই সমস্ত কলেজে তার ক্লাসে পড়া ছেলেদের সাথে খুব স্বাভাবিকভাবে মেশার চেষ্টা করতো, কারণ ছোটোবেলা থেকে সে ছেলেদের সাথেই খেলাধুলা করতে বেশি ভালোবাসতো। সে ছেলেদের সাথে গাছে চড়তো, তাদের সঙ্গে মাছ ধরতে যেত। খোকন, বিশু এরা সব তার বন্ধু ছিল। এদের সঙ্গে যতটা সহজভাবে সে ছোটোবেলায় মিশতো, সে কলেজে এসেও ঠিক সেই রকমভাবে ক্লাসের ছেলেদের সাথে মেশার চেষ্টা করে। কিন্তু তার জন্য তাকে রীতিমতো সবাই মিলে তার সমালোচনা করতে শুরু করে দেয়, এমনকি হোস্টেল থেকে ছাড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। সেজন্য সে স্বাভাবিকভাবে ছেলেদের সাথে যেরকম মেলামেশা করছিল সেগুলো থেকে মানে পিছিয়ে আসতে বাধ্য হয়। বইটার প্রথম খণ্ডে আমরা দেখি যে দীপাবলি কলেজে পড়ার পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নিতে শুরু করেছে। এবং মানে দ্বিতীয় খণ্ডে আমরা দেখতে পাই যে সে সেখানে সফল হয়েছে এবং সে একটি সরকারি চাকরি পেয়েছে। সরকারি চাকরি নিয়ে সে একটি গ্রামে গেছে, নেখালি নামে একটি গ্রামে গেছে, যে গ্রামের মানে মানুষদের অবস্থা মানে খুবই দুঃসহ অবস্থা। সেখানে মানে খাবার জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভালো নয়। দীপাবলি কিন্তু সেখানকার মানুষদের জন্য কাজকর্ম করতে চায়। সে চায় যে সেই মানুষদের কিছু উন্নতি করতে, কিন্তু কাজ করতে গিয়ে সে বুঝতে পারে তাকে কাজ করতে দেওয়া হয় না। অর্থাৎ মানুষের জন্য কোনো ভালো কাজ করার জন্য যখন সে এগিয়ে যায়, তাকে কাজ করতে বাধা দেওয়া হয়। অর্থাৎ বিভিন্ন রকম রাজনৈতিক বাধা, সামাজিক বাধা পরপর তার কাছে আসতে থাকে। মানে এর ফলে সে এতটাই বিরক্ত হয়ে যায় এবং সে তার জন্য ওই সরকারি চাকরি ছেড়ে আবার কলকাতাতে ফিরে আসে। কলকাতায় ফিরে এসে সে আবার পড়াশোনা শুরু করে এবং এবারে সে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে থাকে আরও বড় কোনো ভালো চাকরি করার জন্য, আরও উচ্চ পদের কোনো চাকরি করার জন্য। এবং সেখানেও সে সফল হয়। সে দিল্লিতে আয়কর বিভাগে চাকরি পায়, খুব উচ্চ পদে সে চাকরি পায় এবং ইতিমধ্যে দিল্লিতে অলোক মুখার্জি নামে একটি ছেলের সাথে তার বিয়ে হয়। ভালো সরকারি চাকরি, তার সঙ্গে সংসার, সব কিছু মিলে এবার মনে হয় যে দীপাবলির জীবন হয়তো কিছুটা স্থিতিশীল হয়ে যাবে, কারণ সে খুব ভালো একটা উচ্চ পদে চাকরি করছে, প্লাস সে সংসার করছে, সব কিছু মিলিয়ে একটা স্থিতিশীল অবস্থার আশা করা হয়। কিন্তু দীপাবলির জীবনে কিছু স্থিতিশীল হয় না। এখানেও ঘটে তার ছন্দপতন। চাকরির ক্ষেত্রে সে দেখতে পায় যে যেটা সে গ্রামে দেখে এসেছে, যে নানান রকম রাজনৈতিক বাধা, সামাজিক বাধার জন্য সে সেখানে চাকরি করতে পারেনি, সে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছিল, এখানেও সে একই অবস্থার সম্মুখীন হয়। সে দেখতে পায় এই আয়কর বিভাগের মধ্যে প্রচুর ভ্রষ্টাচার রয়েছে এবং কিছু ভ্রষ্টাচারী মানুষ সেই জিনিসগুলোকে মানে বেআইনিভাবে নানান রকম কাজকর্ম করছে। সেগুলোতে দীপাবলি প্রথম বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এখানেও সে সফল হয় না। তাকে নানান রকমভাবে দমিয়ে রাখা হয়। তারপরে সে কি করবে, সে চাকরি কি আবার এখানে ছেড়ে দেবে নাকি অন্য কিছু পথ নেবে, সেগুলো সব আমি এখানে বলছি না। আর তার এই ছন্দপতন কিন্তু তার সংসার জীবনেও ঘটে। কীরকমভাবে কী ছন্দপতন ঘটে সেটাও আমি ডিটেলস আর বলছি না, ওইটুকু তোলাই থাক, ওটা আপনারা বইটা পড়লে জানতে পারবেন। এই বই যে শুধুমাত্র দীপাবলির জীবনের সাতকাহন সেটা বললে কিন্তু খুব ভুল হবে, বরং বলা ভালো সেই সময় নারীদের, বিশেষ করে বাঙালি নারীদের জীবনের সাতকাহন লিখেছেন সমরেশ মজুমদার তার এই সাতকাহন বইটিতে। এই উপন্যাসে আমরা দেখি কিছু স্বার্থপর মানুষকে, যারা বারবার তাদের নিজের স্বার্থ নিয়ে এসে দীপাবলিকে ব্যবহার করার চেষ্টা করেছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য, এবং যখনই তারা তাদের সেই স্বার্থ সিদ্ধিতে সফল হয়নি, তখনই তাদের সেই মানে ভালো মানুষের যে মুখোশ, সেই মুখোশ খুলে ফেলেছে এবং তাদের সেই কদর্য রূপ বেরিয়ে এসেছে দীপাবলির সামনে। এবং সেই মানে মানুষগুলো ছিল দীপাবলির অত্যন্ত নিকটজনেরা, তার মামা, তার জন্মদাতা পিতা এবং তার যে মা, মানে যাকে সে মা বলে জেনে এসেছে, যাকে সারা জীবন সে তার মায়ের আসনে বসিয়ে রেখেছে,
তার কাছ থেকেও সে অনেক দুর্ব্যবহার পেয়েছে। সমস্ত কষ্ট যন্ত্রণা নিজের মধ্যে সহ্য করে দীপাবলি একা লড়াই চালিয়ে গেছে, তার নিজের জীবনের লড়াই। যদিও সব মানুষই যে দীপাবলির জীবনে যারা এসেছে তারা যে সবাই স্বার্থ নিয়ে এসেছে সেটা বলবো না, সে অনেক নিঃস্বার্থ বন্ধুও পেয়েছে। কলেজ জীবনে যেমন মায়া এবং রাধা নামে তার দুজন বন্ধুকে সে পাশে পেয়েছে, এবং কলেজ জীবনের পরেও পরবর্তীকালেও আমরা দেখতে পাই মায়া এবং তার মা তাকে অনেক রকমভাবে সাহায্য করেছে। চাকরির ক্ষেত্রে যদি বলতে যাই, যে চাকরির ক্ষেত্রে সে অনেক বাধা পেয়েছে ঠিকই, কাজ করার ক্ষেত্রে সে অনেক বাধা পেয়েছে, উপর মহলের অনেক বাধা পেয়েছে, কিন্তু সে সম্মানও অনেক পেয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে অনেক সম্মানও পেয়েছে। লাবণ্য নামে যে মেয়েটিকে সে প্রাইভেট টিউশনি পড়াতো, সেই মেয়েটি এবং তার দিদিমার কাছ থেকে পেয়েছে অনেক সম্মান। আর সব থেকে যেটা অবাক করার ব্যাপার, যেটাতে দীপাবলি তো প্রচণ্ড অবাক হয়েইছে, তার সঙ্গে সঙ্গে দীপাবলির গল্প আমরা যারা পড়ি আমরাও অত্যন্ত অবাক হই একটা কথা ভেবে। নেখালি গ্রামে যখন দীপাবলি কাজ করতে যায়, সেখানে লম্পট দুশ্চরিত্র অর্জুন নায়কের সাথে দীপাবলির পরিচয় হয়, এবং সে লোকটি এতটাই খারাপ ছিল যে নারীদেরকে সে ভোগ্যপণ্য ছাড়া আর কিছুই ভাবতে পারতো না। সেই রকম একটা মানুষ কিন্তু দীপাবলির কাছে এসে অন্যরকম হয়ে যায়। অনেক সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু দীপাবলিকে এই অর্জুন নায়ক কোনোদিনও কোনো অসম্মান বা অপমান তো করেইনি, বরং সে সবসময় দীপাবলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাকে একটা আলাদা সমীহ করে চলতো এই অর্জুন নায়ক। এই ব্যাপারটাতে দীপাবলি যেমন অবাক হয়েছিল, পড়তে পড়তে আমরাও কিন্তু সেরকম অবাক হয়ে যাই। আমি এই সাতকাহন বইটার ক্ষেত্রে অনেকের কাছে বলতে শুনেছি যে প্রথম খণ্ড পর্যন্ত খুবই ভালো ছিল, দ্বিতীয় খণ্ডে দীপাবলিকে তাদের অনেক রুক্ষ মনে হয়েছে এবং কখনো কখনো অনেক অহংকারী মনে হয়েছে। আমার কিন্তু কখনোই সেই রকম মনে হয়নি। আমার যেটা মনে হয়েছে যে দীপাবলি বাইরে এই রুক্ষতার আবরণ দিয়ে সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করেছে, আর অহংকারিত তাকে আমার কখনো মনেই হয়নি, বরং এই জিনিসটা তার মানে প্রখর আত্মাভিমান বলেই মনে হয়েছে। আর তর্কের খাতিরে যদি আমি ধরেও নিজে সে অহংকারী বা রুক্ষ হয়ে গেছে, তার ছোটবেলা থেকে প্রায় তার জন্মের সময় থেকে দুর্ভাগ্য তার পেছনে ধাওয়া করে বেড়াচ্ছে। সেই কষ্ট যন্ত্রণা এত দিন পর্যন্ত সহ্য করতে করতে একা লড়াই লড়তে লড়তে কোনো মানুষের মধ্যে যদি একটু রুক্ষতা এসেই যায়, সেটাকে কি আমরা তার দোষ বলে ধরতে পারি? আমার কিন্তু কখনোই মনে হয় না, বরং এই সমস্তগুলো জন্য দীপাবলিকে আরও বেশি বাস্তব বলে মনে হয়েছে, আরও বেশি কাছের মানুষ বলে আমাদের মনে হয়েছে। আমার তো দীপাবলির চরিত্র ভীষণ পছন্দের একটা চরিত্র। বাংলা সাহিত্যে কিছু চরিত্র আছে যে চরিত্রগুলো অমর হয়ে আছে। আমার মনে হয় এই দীপাবলির চরিত্র কিন্তু বাংলা সাহিত্যের একটি অমর চরিত্র। হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা বাধা অপমান সমস্ত কিছু সহ্য করেও কিন্তু নিজের লক্ষ্যে অটল থেকেছে দীপাবলি। নিজের অধ্যাবসায় এবং একাগ্রতার জোরে সে জীবনে সফল হয়ে দেখিয়েছে। কতখানি নিঃস্বার্থ না হলে একটি মানুষ যার হাতে বিপুল অর্থের সম্পত্তি এসে যায়, সে অবহেলায় সেটাকে ছেড়ে দিতে পারে। এই সবই কিন্তু করে দেখিয়েছে দীপাবলি। বরং আমার কাছে এই বইটার মধ্যে যে জিনিসগুলো একটু বোরিং লেগেছে সেটা হচ্ছে, যখন দীপাবলি ওই আয়কর বিভাগে চাকরি করে, তো সেইখানে চাকরির ক্ষেত্রে তার যে সমস্ত কাজকর্মগুলো, মানে আয়কর বিভাগে কিভাবে কাজ হয় না হয়, তার কি সমস্ত নিয়ম কানুন, তার যে ডিটেলসগুলো, এগুলো কিন্তু লেখক একটু বেশি পরিমাণে দিয়েছেন বলে আমার মনে হয়েছে। ওই জায়গাগুলো পড়তে পড়তে আমার বরং একটু বোরিং লাগছিল, যে এইসব ব্যাপারগুলো মানে আমরা সাধারণ মানুষ তো এইসব আয়কর বিভাগের নিয়ম কানুন বা এদের কাজকর্ম আমরা অতটা বুঝি না, তো আমাদের ক্ষেত্রে এই জায়গাগুলো একটু পড়তে গিয়ে মানে আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট একটু বোরিং লাগছিল, যে এত ডিটেলস রয়েছে, কিভাবে কাজ হচ্ছে, কোন ফাইল কি হচ্ছে না হচ্ছে, অনেক কিছু ডিটেলস রয়েছে। লেখক এখানে অনেকটা ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছেন, তো এই জায়গাগুলো বরং আমার কাছে একটু বোরিং লেগেছে। এছাড়া বাকি বইটা অসাধারণ একটা বই, মানে অনেক কিছুর সাতকাহন লেখা রয়েছে এখানে। শুধু যে দীপাবলির জীবনের সাতকাহন সেটা নয়, সেই সময়কার একজন নারীর, বিশেষ করে একজন বাঙালি নারীর জীবনের সাতকাহন লেখা রয়েছে এই বইটার মধ্যে। আমি তো বলবো সব মানুষের, বিশেষ করে মেয়েদের এই বইটা অবশ্যই একবার পড়ে দেখা উচিত। আর সেই সমস্ত মানুষরা যারা যে কোনো কারণে হয়তো নিরাশায় ভুগছেন, তাদের জীবনে হয়তো অনেক অসফলতা এসেছে এবং তার জন্য তারা নিরাশায় ভুগছেন, তাদের জীবনে মানে ইন্সপিরেশনের জন্য কিন্তু এই বইটা অবশ্যই পড়ে দেখা উচিত। কারণ দীপাবলি
সবার জীবনে একটা ইন্সপিরেশন। দীপাবলির গল্প পড়লে, তার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা পড়লে, তারপরেও সেটাকে সে কীভাবে ওভারকাম করে গেছে সেইগুলো পড়লে, এই বইটা পড়লে কিন্তু মানুষের জীবন একটা একটা ইন্সপিরেশনের কাজ করে কিন্তু দীপাবলির জীবন। সেই সময়কার মেয়েদের হোস্টেল কীরকম ছিল, হোস্টেলে কী ধরনের মেয়েরা আসতো, এমনকি বিদেশ থেকেও মেয়েরা এখানে পড়তে আসতো, বিদেশিনীরা এসে কলকাতাকে কীরকমভাবে দেখছে, এখানকার মেয়েদেরকে কীরকম, বাঙালি মেয়েদেরকে কীরকমভাবে দেখছে, যে তাদের সাথে তারা বাঙালি মেয়েদেরকে মেলাতে পারছে না এখানকার সমস্ত নিয়মকানুনের সাথে, সেই জিনিসগুলো এখানে যেমন দেখিয়েছেন। এখানে তিনি কফি হাউসের কথা লিখেছেন, কফি হাউস সে সময় কীরকম ছিল, সেখানে কারা যেত না, কি হতো সেইগুলো দেখিয়েছেন। কুয়েট কলেজের কথা বললাম, কুয়েট কলেজ হওয়া সত্ত্বেও কীভাবে মেয়েরা ছেলেরা আলাদা হয়ে থাকতো এই সমস্ত কলেজে, সেগুলোর কথা উনি দেখিয়েছেন। এছাড়াও তিনি গ্রুপ থিয়েটারের কথা দেখিয়েছেন। মায়া, সমিত এরা সমস্ত এই গ্রুপ থিয়েটারের মধ্যে জড়িত ছিল। ঘটনাক্রমে দীপাবলিও একবার এই গ্রুপ থিয়েটারের মধ্যে জড়িয়ে গেছিল, কিভাবে কি গ্রুপ থিয়েটারের কথা বলেছে, সিনেমার কথা এসেছে, অনেক কিছু ঘটনার কথা এই বইটার মধ্যে রয়েছে। ভীষণ ভীষণ সুন্দর একটা বই। এই বইটা যারা পড়েছেন আপনাদের কেমন লেগেছে, দীপাবলিকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পড়েননি তারা কিন্তু অবশ্যই এই বইটা একবার পড়ে নেবেন। এই বইটা কিন্তু মাস্ট রিড একটা বই, অবশ্য পাঠ্য একটা বই। সবার ক্ষেত্রেই আমি বলবো, ছেলে মেয়ে নির্বিশেষে সবার জন্যই অবশ্য পাঠ্য একটা বই। তো অবশ্যই বইটা পড়ে নেবেন। বইটা পড়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।